নানা জল্পনা কল্পনা আর কষ্টের কাঠঘর পাড়ি দিয়া, ঠিক আছে, রাস্তার অতিরিক্ত জ্যাম ঠেলা, 1.5-2 ঘন্টা জ্যাম ঠেলা কাঙ্ক্ষিত ফুটবল খেলা দেখতে স্বপ্নের স্টেডিয়ামে চলে আসছি। আইসেই দেখি আমার আগে আমাদের হামজা, সামিদ সোম, ফাহমিদুল্লাহ বাসের ভিতরে অপেক্ষা করতেছে। তারপর তাদের বাসটা ঘুরে ফিরে দেখতেছিলাম। হঠাৎ ইচ্ছা করলো যে ঠিক আছে ঘুরে ফিরা তাদের একটা ভিডিও ক্লিপ নেওয়া যায় কিনা চেষ্টা করে দেখি। তারপর সুযোগ খুঁজতেছিলাম আসলে কোন দিক দিয়ে যাওয়া যায়, ঠিক আছে। সুযোগ খুঁজতে খুঁজতে একবার পুলিশের পিছন দিয়ে যাই, তো আরেকবার মিডিয়া কর্মীর যন্ত্রণায় ঢুকতে পারতেছি না। এত প্রেস, এত সাংবাদিক, ঠিক আছে, যে আলাদা একটা উত্তেজনা। এক পিচ্ছি উঠা বলতেছে এ হামজা হামজা, ফাহমিদুল ফাহমিদুল, কিন্তু বেচারারা তার ডাকে সাড়া দিতেছে না, ঠিক আছে, কারণ অনেক দূরে তো। যাক, এই যে একটা উত্তেজনা, এই যে একটা আমোদ, এই যে একটা ফুর্তি, এটাই হচ্ছে যে ফুটবলের জয় জয়কার, ঠিক আছে। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া দেখে আমি চিন্তা করছি এইখানে আসলে অনেকক্ষণ দাঁড়ায় থাকা যাবে না। যাই হোক, তারপরেও তাদেরকে দেখতেছিলাম যে তারা কিভাবে নিউজ পোর্টালটা সংগ্রহ করে। এটা আসলে এতটা সহজ কাজও না, এটা অনেক কঠিন এবং কষ্টসাধ্য একটা ব্যাপার। একটু দেরি করলে আপনি বাগে পাইবেন না, ঠিক আছে। যেভাবে আজকে মোবাইল সাংবাদিক, পকেট সাংবাদিকরা ঘুরে, এখানে অরিজিনাল সাংবাদিকদের কষ্ট। যাই হোক, সবকিছু ঠেলা ঠেলা আগাইলাম। আমি পুলিশ বাইরে দেখায়, আমার টিকিট দেখায়, যখন আমি এন্ট্রি নিতেছি, ঠিক আমি মাঠের তখন 2 নম্বর গেট দিয়া ঢুকতেছিলাম। আমার টিকিটটা 2 নম্বর গেটের ছিল। ইভেন আমি যখন মাঠে ঢুকতেছি, তখন আমি মাঠে ঢুকতে ঢুকতে গর্জন পাইতেছিলাম। অনেক ভাই বন্ধুরা এখানে অলরেডি এসে হাজির হয়ে গেছে। তখন আমি একটা আনসার সদস্যকে এবং স্কাউট সদস্যকে বললাম আমাকে হেল্প করার জন্য। তখন সে আমাকে দেখাই দিল যে সোজা গিয়ে আপনার সিটে এদিকে। তারপর আমি একটু মাঠটা ঘুরে টুরে দেখতেছিলাম। ফ্যানরা বসে আছে, যেহেতু এখনো অনেক সময় বাকি, সো সবাই নিজেদের মতো করে সময়টা উপভোগ করতেছিল। এর মধ্যে আমি হাইটা হাইটা মাঠটা দেখতেছিলাম। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছিল মাঠটা। পরবর্তী আমি আমার সিট খুঁজে বসছি। বসার একটু পরেই আমি যে বাসে রাইখে আসছিলাম তাদেরকে, তারা মাঠে ঢুকে গেছে। আসছে জাস্ট একটা শোডাউন। তারা দর্শকদের সামনে আসছে, আইসে একটু দেখা টাকা কইরা হাই হ্যালো দিয়ে যাইতেছে। এর মধ্যে আমি হামজারে দেখতে পাইছি। হামজারে দেখে অনেকক্ষণ চিল্লাফাল্লা করলাম। পরবর্তীতে হামজা আমাদের সাড়া দিল। এভাবে তারা তাদের প্র্যাকটিসে চলে গেল, ঠিক আছে। ঠিক তখন হাঁটাহাঁটি করে একটু ওয়ার্ম আপ করতেছিল। ওয়ার্ম আপ টর্ম আপ কইরা মাঠে একটু প্রদক্ষিণ দিয়া, ঠিক আছে, দর্শকদের খুশি করলো। এর মাঝখানে আমি আবার নিজের পছন্দের সিটটারে একটু দেখে টিকে নিলাম যে কোনো ভাঙা টাঙ্গা আছে কিনা। যাই হোক, একটু পরে দেখি হঠাৎ করে দেখি যে সিগারেটের আরে না, এটাতে দেখছি যে গান বাজনা হয়েছে, এখানে গান গেছে, গানের দুয়া এনে মাইয়ের আইনা নাচছে, ঠিক আছে। এটা আমি আবার বড় পর্দায় দেখতেছিলাম সুন্দর করে, যেহেতু অনেক দূরে বসছি দেখা যায় না, এই জন্য বড় পর্দায়, ঠিক আছে, দেখতেছিলাম যে এখানে নাচতেছে। পরে রাফায়েরা গান টান গাইছে, গায়াটে সাইরা পরে এরা এন থেকে গেছে, ঠিক আছে। পরবর্তীতে আমি খামাখা ক্যামেরা ঘুরাইতেছিলাম, কি করবো সময় কাটে। হঠাৎ করে দেখি যে হামজার মতো চুললে একটা বাই সামনে আসছে। ওই আবার খেলার মাঝখানে টেকনো কাছ থেকে একটা মোবাইলও জিতে নিছে, ঠিক আছে। টেকনো ফ্যান বেস থেকে একটা মোবাইল জিতছে। আমি আত্মরা কপাইলে আমি আর কোনো এটা পাই নাই ভিডিও, ঠিক আছে, আমার আর দেখে না ডিসপ্লের মধ্যে। যাই হোক, একটা ভাই অনেকক্ষণ ধরে তার সিট খুঁজতেছে, পায় না। পরে আমি বসে আরামে খেলা শুরু হওয়ার আগে গাজার ফ্ল্যাগ নিয়ে উড়াইতেছিলাম। যেহেতু গাজা আমাদের হৃদয়ে অবস্থান করে, তাই গাজার ফ্ল্যাগটা আমি অনেক শখ করে কিনে নিছি এবং এটা আমি আমার প্রাণের ইচ্ছা মতো মাঠে উড়াইছি, ঠিক আছে। উড়ানোর পরে আমি আবার বসে রয়েছি যে আসলে পরবর্তী স্টেপ কি হয়। হঠাৎ করে দেখলাম যে প্লেয়াররা, হ্যাঁ, ঠিক আছে, সব ট্রায়াল দিতেছে প্লেয়ারদেরকে কিভাবে রিসিভ করবে। ওই জন্য সাংবাদিকরা ওয়েট করতেছিল প্লেয়ারদের ড্রেসিং রুমের সামনে। হঠাৎ আমার তৃষ্ণা লাগছে, পরে আমি একটা অ্যাক্টিভের পানি কিনি। মজার বিষয় হয়েছে এই পানিটার গায়ের মূল্য 30 টাকা এবং তারা স্টেডিয়ামের ভিতরে 30 টাকায় রাখছে। এই জন্য বাফু ফেরত ধন্যবাদ দিছি। আমার পানি তৃষ্ণা মিটানোর পরে হঠাৎ করে দেখি মাঠেরও পানি তৃষ্ণা লাগছে। পরবর্তীতে দেখলাম মাঠেরও চতুর্দিকে পানি ছাড়ার জন্য ট্যাপ ছেড়ে দিছে, ঠিক আছে। এত সুন্দর ঝর্ণা সিস্টেমে পানি পড়তেছে। প্লেয়াররা যেহেতু খেলবে তার আগে মাঠটা নিজের গোসল টোসল করে পরিশুদ্ধ করে নিছে। হুট করে দেখি বাংলাদেশের অথর্ব গোলকিপার গুলো, ঠিক আছে, নিজের এক্সারসাইজ কইরা, হ্যাঁ, নিজের প্রস্তুত করে নিতেছে। এইখানে আসছিল ওই যে মিতুল মার্মা। এই করতে করতে আমরা হচ্ছে চিপস খাওয়ার ইচ্ছা জাগে, পরে আমি একটা পানি বোতলে একটা চিপস নিয়ে খাইতে থাকি। এর মধ্যে হামজাকে ডাকার পরে হামজা আবার হাত দিয়ে ইশারা করে, হ্যাঁ, এটা একটা প্রাপ্তি। তখন আমি বলতেছিলাম যে হামজা শুধু মানে বাংলাদেশের গর্ব না, পুরো সাউথ এশিয়ার গর্ব, সারা বিশ্বের গর্ব, ঠিক আছে। আমাদের দেশে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি ফুটবলার আছে, ঠিক আছে। এটা আসলে মাঠ থেকে না দেখলে বুঝবেন না যে হামজার স্পিডের দৌড় আসলে কিরকম, হ্যাঁ, ঠিক আছে। তারপরে অনেকে এসে হাত নাইরা শুভেচ্ছা দিতেছিল, যেহেতু আমি একদমই মাঠের সামনে রেলিং এ দাঁড়ায় ওদের ভিডিও করতেছিলাম। তারপরে নিজেরা ওরা নিজেদের মধ্যে প্র্যাকটিস করে গা গরম করে নিতেছিল। এই করতে করতে মোটামুটি মনে করেন যে 30 মিনিটের মতো সময় ওরা গা গরম করছে। তা কিছুক্ষণ পরে আমি আবার আমার এই পছন্দের ফ্ল্যাগটারে উড়াইতেছিলাম, একা একা বসে আছি, যেহেতু আমার কোনো বন্ধু বান্ধব সাথে যায় নাই। এর মধ্যে আবার দিই যে হামজার ফ্যান ভাই এসে আমার ছবি তুলতেছে। পরে ভাই চলে গেছে। যাওয়ার পরে আমি নিজে একা একা বসে এই খেলা দেখতেছিলাম। হ্যাঁ, পরে এরা প্র্যাকটিস কইরা নিজেদের মধ্যে গাম টাম সরা যাইতেছে। তখন আবার হামজারে দেখে এক্সাইটেড হয়ে গেলাম, হামজারে ডাকাডাকি করলাম।
অনেকক্ষণ ডাকার পরে হামজা ভাই আমাদের দিকে ইশারা দিচ্ছে এবং আমাদেরকে হাই দিছে, ঠিক আছে। সবসময় হামজা খুব উৎফুল্ল, এটা আপনি সামনে থেকে না দেখলে বুঝবেন না যে এত বড় একটা মেগা স্টার, হ্যাঁ, যার দিনে 3 লাখ টাকার উপরে স্যালারি, এই ধরনের একটা প্লেয়ার বাংলাদেশে খেলতে আসছে, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য। আগে করতে করতে যারা ওনার ড্রেসিং রুম থেকে আবার ফিরে বের হয়ে আসছে এবং মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আগুন দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছে, ঠিক আছে, নানান জাঁকজমকতার মধ্যে দিয়ে বরণ করে নিচ্ছে, এটা দেখতে খুব ভালো লাগতেছিল। এই যে একটা ফুটবলের পরিবর্তন, এই পরিবর্তনটাই মানুষ চাইছে, ঠিক আছে। একটা সময় তো মনে করেন আজ থেকে 1 বছর আগে কুত্তাও বাংলাদেশ ফুটবল টিমের খেলা দেখতে যাইতো না, ঠিক আছে। খুব কঠিন সাপোর্টার আলট্রাসরা ছাড়া এরকম কেউ যাইতো না। হ্যাঁ, আজকে হামজার সাথে এই ফুটবলের দিন পরিবর্তন হচ্ছে এবং হামজার দেখা দেখি ফাহামিদুল, সামিদ সোম কিংবা কিউবা মিচেল, হ্যাঁ, আরো যারা আছে ওরা আসছে, ঠিক আছে। তারপর কি হয়েছে কালকের এই ম্যাচটা খুব হৃদয় রক্তকরণ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, যে এত ভালো ভালো প্লেয়ারদেরকে বেঞ্চে বসা রেখা বসুন্ধরা সিন্ডিকেট মারানির পোলারা সিন্ডিকেটের টিম দিয়ে খেলছে, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা হারছি। যাই হোক, আমি আমার এই যে বর্ণনায় চলে আসি সেটা হচ্ছে আমরা জাতীয় সঙ্গীত হইতেছিল, প্রথমে হচ্ছে হংকং এর জাতীয় সঙ্গীত হয়েছে, আমরা সবাই দাঁড়ায় হংকং এর জাতীয় সঙ্গীতের আমরা শ্রদ্ধা করছি, রেসপেক্ট দেখাইছি। পরবর্তীতে বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম হয়েছে, আমরা বাঙালি আবেগী জাতি, যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাসে তখন কিন্তু আমরা সবাই আবেগী হয়ে যাই, ঠিক আছে। এই যে এই জিনিসটা কিন্তু এটা একটা দেশপ্রেমেরই একটা অংশ, ঠিক আছে। সো আমরা জিনিসটাকে খুব ভালোভাবে উপভোগ করতেছিলাম। হঠাৎ করে আমার তখন রিয়েলাইজেশন হয়েছে আমার গাজার ভাইয়েরা কত কষ্ট করতেছে, ঠিক আছে। ক্ষুধায় তারা আর্তনাদ করতেছে, ঘুমানোর জন্য ঠিক মতো জায়গা পাইতেছে না। এরকম সময়টাতে আমরা আসলে এই দেশে কত শান্তি করতেছি, খেলা দেখতেছি, কত ফুর্তি করতেছি। তখন আমি যখন বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম হইতেছে বা আমাদের বাংলাদেশের পতাকার পাশে গাজার পতাকাটাকে রাইখা টিভি সেটের সাথে একত্রিত করে ফ্ল্যাগটা উড়েছে যে আমরা আছি তোমাদের সাথে এবং আমরা তোমাদের সাথে সারা জীবন থাকতে চাই, ঠিক আছে। তোমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা, এক ভালোবাসা, তোমাদের রক্ত আমাদের রক্ত, এক রক্ত, আমরা এক ভাই রক্ত। আমাদের ইনশাল্লাহ হাসরের ময়দানে একসাথে দেখা হবে এবং আমরা কাফেরদেরকে পরাভূত করবো, ইনশাল্লাহ বিজয় ছিনে নিয়ে আসবো চিরেই, ঠিক আছে। গাজার মানুষ চিরেই হাসবে ইনশাল্লাহ। আমরা গাজার পাশে ছিলাম, আমরা গাজার পাশে থাকবো। সো এইভাবে আমি গাজাকে সমর্থন করে যাচ্ছিলাম খেলার পাশাপাশি সময়ে। তো পরবর্তীতে আসলে মাঠের ভিতরে রেফারি বাঁশি দিয়ে দেয়, খেলা শুরু হয়। আমি খেলার শুরুতে গাজার ফ্ল্যাগ উড়াচ্ছিলাম, বাংলাদেশের খেলা উপভোগ করতেছিলাম একা একা, যতটুকু উপভোগ করা যায়। হ্যাঁ, বেশিক্ষণ সময় লাগে না, কারণ এই উপভোগ করার সময়টাকে দীর্ঘায়ু করে দিয়েছিল হামজা দেওয়ান চৌধুরী তার প্রথম গোল দেয়া। অবশ্যই আমি এই প্রথম গোলটা আপনাদের সাথে শেয়ার করবো একটু পরেই, ঠিক আছে। এর মধ্যে একটু সিস্টেম নিয়ে যদি বলি, দেখেন এত হাই প্রোফাইল প্লেয়ারদেরকে আয় না, হ্যাঁ, এখানে হাবিয়ার ক্যাবরেরা আসলে কি প্ল্যানিং নিয়ে আগায় বা কারো চাপের উপরে এটা করে কিনা যে সে আসলে ভালো ভালো প্লেয়ারদেরকে বসা রেখা, হ্যাঁ, এই বসুন্ধরা কিংসের প্লেয়ার দিয়ে খেলায়। দেখেন আমরা যারা মাঠ থেকে দেখছি, আমরা দেখছি এই যে সাদুদ্দিন, হ্যাঁ, একবার কোমর হাতদা বসে পড়ে, একবার টায়ার্ড হয়ে যায় ফুটবলারদের পিছনে, হংকং এর প্লেয়ারদের পিছনে পিছনে দৌড়ে নিজের আসলে সামাল দিতে পারে না, ঠিক আছে, দৌড়ে বের পায় না। তারপরও তারা সাদুদ্দিন রে মনে করেন না, আমি যতক্ষণ মাঠে ছিলাম প্রায় 68-70 মিনিট আমি দেখে আসছি যে এই ছাগলটারে হেভিয়ার কাবরে রাখছে। পরবর্তীতে কয় মিনিট রাখছে আমি জানি না, ওই জন্য এখানে এক্সাক্ট টাইমটা বললাম না। পরবর্তীতে যখন উনি ফাইন টিউনিং করছে, করার পরে খারাপ লাগতেছিল, নিজের অসুস্থতা ছিল, তো চিন্তা করছি যে আসলে এখন আর উত্তেজিত হয়ে লাভ নাই, যাওয়ার তো হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ একটা কাম ব্যাক দিচ্ছিল, ঠিক আছে, এই কাম ব্যাকটা আসলে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে যদি আমরা ম্যাচটা জিতি নাই। যাই হোক, এই বলতেছিলাম তখন কিন্তু খেলা মাত্র শুরু হয়েছিল। শুরু হওয়ার পরে যেভাবে আসলে ট্যাকেল দিয়ে পরে অনেকক্ষণ মাঠে খেলা দেখতেছি, মাঠে খেলা দেখতে একটু কষ্ট হয়ে যায়, বিকজ ওই পাশের ডিবক্সের কাছাকাছি বল গেলে আসলে কী হয় বোঝা যায় না, হ্যাঁ, ঠিক আছে। এই পাশে যেহেতু ছিলাম, এই পাশে ডিবক্সের হিসাবটা খুব সুন্দর এবং কাছ থেকে অনেক ভালো বোঝা যায়। তো সারাক্ষণ আসলে দোয়া করতেছিলাম যে বাংলাদেশ আসলে এরকম একটা হাইপ নিয়ে এত ভালো ভালো প্লেয়ার আইনা যদি হাইরা যায় খুব কষ্ট লাগবে। আমরা চাইতেছি যে আমরা যাতে জিতি, ঠিক আছে। খেলাও দেখতেছি, প্রার্থনাও করতেছি, এইভাবেই চলতেছিল সময়টা, ঠিক আছে। যাই হোক, স্টেডিয়ামে খেলা দেখার কিন্তু একটা অন্যরকম মজা আছে। যখন আমি খেলা দেখতেছিলাম তখন আমার আশেপাশে অনেক ফ্যামিলি নিয়ে আসছে, অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, তারা কিন্তু তাদের সন্তানাদিদেরকে ভবিষ্যতে ফুটবলার বানানোর স্বপ্ন শিখাচ্ছিল, ঠিক আছে, যে তোমরা কি করলে পরে ভালো মানুষ হওয়ার পাশাপাশি ভালো একজন ফুটবলারও হইতে পারবা। তখন নিজের কাছে একটু অন্যরকম কাজ করছে যে আজকাল বাবা মা সন্তানদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নিয়ে খুব উৎসাহিত করে, এই জিনিসটা অনেক বেশি জরুরি। তারপর আমরা যে গ্যালারিতে বসেছিলাম ওই গ্যালারিতে কয়েকজন বিদেশি প্লেয়ারও আইসা আমাদের সাথে বসছে, ঠিক আছে, তারা অনেক করতেছিল। তারপরে হঠাৎ করে দেখি যে বড় ডিসপ্লেতে খেলা দেখাইতেছে, তো ভাবলাম যে যেই ওই পাশের যখন বল চলে যায় যেহেতু আমরা দেখতে পাই না, তখন আমরা বড় ডিসপ্লেতে বসে বসে খেলা দেখতেছিলাম। তারপরে এই যখন হইতেছিল তখন হংকংয়ের ডিবক্সের কাছাকাছি এসে আমাদের প্লেয়ারদের
কয়েকটা আক্রমণ হয়েছিল, যদি আক্রমণ খুব বেশি ফলপ্রসূ হয় না এবং আমাদেরকে বেশি সময় আসলে অপেক্ষাও করতে হয় নাই, কেননা হঠাৎ করে আমাদের একজন প্লেয়ারকে ফাউল করলে আমরা এখান থেকে একটা ফ্রি কিক পাই। পরবর্তীতে সবার জানা যায় হামজা দেওয়ান চৌধুরী নিজে আসে এবং ফ্রি কিকটা যে উনি নিজে দায়িত্ব নিয়েছিল, এবং এটা আমি আমার ক্যামেরার ফোনে রেকর্ড বন্দি করতে পারি, যেটা আমার জন্য খুব সৌভাগ্য ছিল। এবং অসাধারণ ফ্রি কিকে হামজা দেওয়ান চৌধুরী কিন্তু অসাধারণ একটা গোল দিছে। ঠিক আছে, হঠাৎ করে উনি সেলিব্রেশন করতে করতে আমাদের সামনে চলে আসে এবং আমরা তার সাথে একাত্মতা প্রকাশ করি। তারপরে নিজেদের মাঝে আমরা উত্তেজনা এবং উন্মাদনা প্রকাশ করি এবং গর্জে ওঠে সারা স্টেডিয়াম। ঠিক আছে, সারা স্টেডিয়ামের মানুষ দেখেন কীভাবে লাফাইতেছিল, আমিও তাদের দলভুক্ত হয়েছিলাম। পরে এইভাবে আমরা গোলটাকে সেলিব্রেশন করার চেষ্টা করি। ঠিক আছে, যদিও আমাদের এই গোলটা দীর্ঘক্ষণ স্থায়ী হইতে পারে নাই। আমি আমার নিজেকে দেখানোর চেষ্টা করতেছিলাম আমার এক্সাইটমেন্টটা আসলে কীভাবে কাজ করতেছিল। এইভাবে খেলা দেখতে দেখতে কিছুক্ষণ পরে হাফ টাইমের সময় আসার কয়েক সেকেন্ড আগে আমরা একটা গোল খেয়ে ফেলি। গোল খাওয়ার পরে আমার খুব হৃদয় রক্তক্ষরণ হয়। ঠিক আছে, পরবর্তীতে আসলে মন খারাপ হয়ে যায়। মন খারাপ হওয়ার পরে দেখি হামজা দেওয়ান চৌধুরীও নিজে কনফিডেন্স দিয়ে হাততালি দিয়ে মাঠে থেকে বের হইতেছিল হাফ টাইমের বিরতিতে। ঠিক আছে, পরবর্তীতে ডাকলাম, হামজা আবার হাততালি দিয়ে সারা দিচ্ছে। হামজা চলে গেছে, সাথে সাথে বাকি সুতীর্থরা চলে গেছে। হাবিয়ার কাবরেরা বলে গালাগালি করতাম, কিন্তু হাবিয়ার কাবরেরা সামনে দিয়ে আসে না, সে ওই পাশ দিয়ে চলে গেছে। ঠিক আছে, আসলে পরবর্তীতে যখন আবার হাফ টাইমের পরে খেলা শুরু হয়েছে, শরীরে এনার্জি ছিল না, মাথা ঘুরাইতেছিল, খুব অসুস্থ ছিলাম। ওই জন্য বেশি দেরি না করে চিন্তা করছি যে না, 2টা গোল খেয়ে ফেলছে, এখান থেকে কামব্যাক করা কষ্ট হবে। যদিও আর অসুস্থতা না থাকলে আরেক সময় থাকতাম, থেকে খেলাটা শেষ করে আসতাম। পরে আমি দেখলাম যে আমার মতো অনেকে মন খারাপ করে বেরোয় চলে যেতেছে, নানানভাবে গালাগালি করতেছে। তার ম্যাক্সিমাম গালাগালি ছিল বসুন্ধরা কিংসকে এবং হেভিয়ার কাবরেরাকে। ঠিক আছে, মানুষ ইচ্ছা মতো গালাগালি করতেছে। সিকিউরিটি গার্ড বলতেছিল, যেহেতু আমি ফোনটা হাতে নিয়ে যেতেছিলাম, যে কোচ বদলান, কোচ না বদলালে এদেশের খেলার কোনো পরিবর্তন হবে না। কারণ হাবিয়ার কাবরেরা বসুন্ধরার দালালি করে এবং বসুন্ধরার সাথে যেই প্লেয়ারদেরকে বলে সেই প্লেয়ারদেরকে সে তার দলভুক্ত করে, নাহলে ঝিকুর মতো প্লেয়ারে তারা দলে নেয় না। এই মিতুল মারমার মতো গোলকিপারে দিয়ে খেলাইতে হয়। লাস্টের 3টা গোলে দোষ না থাকলে অন্তত শেষের গোলটা তো মিতুল মারমা চাইলে চেষ্টা করলে বলটা ধরতে পারতো। আপনি আন্তর্জাতিক মাঠে খেলতে গেলে এই ধরনের গোল মিস করলে তো হবে না। যাই হোক, সবাই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এইভাবে বেরোয় যেতেছিল মাঠ থেকে। ঠিক আছে, আমিও বেরোয় যেতেছিলাম, খুব খারাপ লাগতেছিল। এক বুক হতাশা নিয়ে এত কষ্ট করে এসে এত টাকা দিয়ে টিকিট কিনা, তারপর এখানে একটা প্রেস বক্স ছিল, এখানে তারা নিজের কষ্ট আর্তনাদগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম ফেসবুকের মাধ্যমে। ঠিক আছে, যা মাথায় আসতেছিল তাই বলতেছিলাম। চিন্তা করলাম যে আসলে ওদেরকে বললেও কোনো ফায়দা নেই, কেননা ম্যানেজমেন্ট আসলে কিছু জায়গায় হয়তো ব্যর্থ, যে জন্য আসলে নিজেদের পছন্দ মতো সব কাজ করতে পারে না। অন্তত ফুটবল বা এই খেলাধুলা থেকে কি রাজনীতিটাকে দূরে রাখা যায় না। যাই হোক, পরবর্তীতে বাসে টিকিট কেটে বসছি, ছোটো ভাই ইফতির সাথে হঠাৎ রাস্তায় দেখা হয়েছে। ইফতিকে নিয়ে খেলা দেখতেছিলাম, হুট করে দেখি যে বাংলাদেশ 3 গোলে সমান করে ফেলছে। এইটা দেখে তো নিজেদের উত্তেজনা আর দামায় রাখা যাইতেছে না। বাসের ভিতরে আমাদের সাথে সবাই সেলিব্রেট করছে, সবাই জিগির দিয়ে উঠছে। ঠিক আছে, কিন্তু পরক্ষণে শুনে আরেকটা গোল খেয়েছে। যাই হোক, মন খারাপ নিয়ে গাদার ফ্লাগকে উড়ে নিজের সান্ত্বনা দিয়ে কোনোভাবে বাসায় ফিরে আসি, সহি সালামতে ফিরে আসছি। এটা হচ্ছে বড় কথা। খুব অসুস্থ ছিলাম, যাকে এখন আলহামদুলিল্লাহ।